হ্যালো বন্ধুরা, আমার নাম কৌশিক দাস। আমি একটা নতুন কবিতা নিয়ে এসেছি তোমাদের জন্য। এটা SLST 2025 জন্য খুব ইম্পর্টেন্ট একটা কবিতা এবং এখান থেকে অনেকগুলো কোশ্চিন আছে। আহ, চেষ্টা করবো খুব তাড়াতাড়ি এবং কম সময়ের মধ্যে জিনিসটাকে ব্যাখ্যা করার। তো আশা করছি এতে আমাদের সবার একটু হেল্পফুল হয় ব্যাপারটা। দেখো, কবিতাটার নাম হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, আর পোয়েট হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো কবে জন্ম মৃত্যুগুলো তোমরা দেখে নিও, আমি জাস্ট কবিতাটাকে ডিসকাস করছি। এই যে টাইটেলটা, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, এখানে টাইটেলটার লিটারাল মিনিং হচ্ছে যে পৃথিবীটা আমাদের কাছে খুব বেশি। কিন্তু ঠিক এটা না, পৃথিবীতে আমরা সবাই বেঁচে থাকতে চাই। আসলে কবির দৃষ্টিতে দেখতে গেলে দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস মানে পৃথিবীটা আমাদেরকে খুব বেশি গ্রাস করে ফেলেছে, এরকম বলতে বলা যায়। এই সেন্সে কিন্তু কবি বলেছে যে পৃথিবী আমাদেরকে খুব বেশি কিন্তু কী করে ফেলেছে, গ্রাস করে ফেলেছে। ফাইন, দেখো কীভাবে পৃথিবী আমাদেরকে গ্রাস করে ফেলেছে, কবিতাকে আমি ব্যাখ্যা করছি। দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস লেট অ্যান্ড সুন। পৃথিবীটা আমাদেরকে খুব বেশি করে গ্রাস করে ফেলেছে। কী ব্যাপারে? আসলে যে কবিতাটা যে টাইমে লেখা হয় সেই টাইমটা হচ্ছে ইরা অফ উরবানাইজেশন। মানুষ শহর কেন্দ্রিক হচ্ছে, মানুষ গ্রাম থেকে শহরে চলে যাচ্ছে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে পিরিয়ডটা, ওখানে প্রচুর পরিমাণে শিল্প গড়ে উঠছে, মানুষ মেশিনের মতো হয়ে যাচ্ছে, প্রকৃতি থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে কবির কিন্তু কষ্ট হচ্ছে। মানুষ যে প্রকৃতি থেকে দূরে সরে গিয়ে একদম যান্ত্রিক হয়ে যাচ্ছে, সেখানে কবির কষ্ট হচ্ছে। তখন কিন্তু কবি মানুষকে এই কবিতার মাধ্যমে উদ্বুদ্ধ করতে চাইছে যে আমরা যেন খুব বেশি পরিমাণে ম্যাটেরিয়ালিস্টিক মানে কি, পার্থিব বস্তুর মতো না হয়ে যায়। হ্যাঁ, তো লেট অ্যান্ড সুন, দেরিতে আর লেট মানে হচ্ছে অতীতের কথা, শুন মানে হচ্ছে ফিউচারের কথা। অতীত এবং ভবিষ্যৎ আমাদের পুরোটাই কিন্তু এই যে ম্যাটেরিয়ালিজম, এই যে মানে কোনো একটা পার্থিব বস্তুর প্রতি যে আমাদের আকর্ষণ, এটা কিন্তু একদম মানে আমাদেরকে ঘিরে ধরেছে। কবি বলতে চেয়েছেন প্রথম লাইনে গেটিং অ্যান্ড স্পেন্ডিং। ব্যাপারটা ভালো করে দেখতে হবে। গেটিং অ্যান্ড স্পেন্ডিং মানে আমরা কি করছি, আমরা খালি আনছি আর শেষ করে দিচ্ছি। মানে গেটিং মানে প্রচুর পরিমাণে আমরা ইনকাম করার চেষ্টা করছি, যেভাবে হোক ইনকামটা করতে হবে। আর ঠিক ওই টাকাটা এনে আবার আমরা কী করছি, স্পেন্ডিং করছি। আমাদের জীবনটা কিন্তু এতেই শেষ। উই লে ওয়েস্ট আওয়ার পাওয়ার্স। এই যে পাওয়ার মানে হচ্ছে শক্তি ইন দ্য সেন্স, এখানে কবি কী বোঝাতে চেয়েছে, আমাদের যে ইন্টারনাল, যে আমাদের যে পিউরিটি, আমাদের যে ইন্টারনাল স্ট্রেংথ, ফর হোয়াট, ফর টু প্রেইজ দ্য নেচার। মানে গোলাপ ফুল দেখলে বাহ কী সুন্দর ফুল, কোথাও আমরা অনেক সময় ঘাসের মধ্যে যেতে গেলে আমাদেরকে ভালো লাগে, নদী দেখতে কাউকে ভালো লাগে, পাহাড় দেখতে কাউকে ভালো লাগে, কাউকে ফুলের গাছ দেখতে ভালো লাগে, কাউকে পাখির শব্দ শুনতে ভালো লাগে। কিন্তু কবি বলতে চাইছে যে আমরা এই যে যান্ত্রিকতার যুগে এতটাই আমরা ব্যস্ত হয়ে গেছি, এতটাই আমরা ভুলে গেছি আমাদের প্রকৃতিকে, যে আমাদের যে এই যে প্রকৃতিকে প্রশংসা করার যে ক্ষমতাটা, যে পাওয়ার মানে হচ্ছে আমাদের প্রকৃতিকে প্রশংসা করার যে ক্ষমতা, ওয়েস্ট মানে কী হয়েছে, শেষ হয়ে গেছে। আর উই লে ওয়েস্ট, আমরা কি করেছি, এটাকে নিজের হাতে এটাকে আমরা কি করেছি, মানে নষ্ট করে দিয়েছি। এটা হচ্ছে লাইনটার মানে। লিটিল উই সি ইন নেচার দ্যাট ইজ আওয়ার্স। এখানে লিটিল মানে খুব অল্প, উই সি মানে আমরা দেখি, এখানে সি মানে ইন দ্য সেন্স নোটিস করা, লক্ষ্য করা, ভাবনা চিন্তা করা। মানে আমরা একটা মানুষের জীবনে বেসিক্যালি যান্ত্রিকতার যুগে কী হয়, একটা মানুষ সাধারণত সকালে ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম করে 10টাতে কাজে যায়, তারপরে বিকেল 4টা-5টায় ফেরে, আবার হয়তো একটু পরিবারে গেলে দেখা হলো, দিয়ে আবার হয়তো খেয়ে দিয়ে বাস ঘুমালো, আবার পরের দিনকার যে শিডিউল সেটা নিয়ে আবার ব্যস্ত, কালকে কখন যাবে, কী করবে, রান্নাবান্না হবে, এই সেই হ্যান ত্যান ইটসেট্রা। তো কবি বলতে চাইছে যে এই সমস্ত ভেজাল, আমাদের যে ম্যাটেরিয়ালিজম, মানে ম্যাটেরিয়ালিজমই কথাটা কিন্তু বারবার আসতে পারে, শুনে কিন্তু অকওয়ার্ড যেন ফিল না হয়, কারণ এই কথাটার উপরে বেস করেই কিন্তু কবি কবিতাটাকে লিখতে চাইছেন আর কি। তো লিটিল উই সি ইন নেচার দ্যাট ইজ আওয়ার্স, আমাদের যে পৃথিবীটা, আমাদের যে প্রকৃতিটা, এই প্রকৃতির দিকে আমরা খুব অল্প পরিমাণে কিন্তু নোটিস করি। কিন্তু এখন হচ্ছে কেন আমরা অল্প পরিমাণে নোটিস করি, কারণ আমরা কি করেছি, আমরা ম্যাটেরিয়ালিজম, আমরা পৃথিবীর যে পার্থিব জিনিসের প্রতি যে আমাদের অ্যাট্রাকশনস, এটার প্রতি আমরা বেশি পরিমাণে খুব ডিপলি ডাইভ করে দিয়েছি। উই হ্যাভ গিভেন আওয়ার হার্টস অ্যাওয়ে এ সর্ডিড বোন। উই হ্যাভ গিভেন আমরা দিয়েছি বা আমরা জোগাড় করেছি, কিসের জন্য, আওয়ার হার্টস আমাদের অন্তরের জন্য, আমাদের যে স্পিরিট, আমাদের যে সোল, তার জন্য কি জোগাড় করেছি, মানে বলতে গেছি যে উই হ্যাভ গিভেন আওয়ার হার্টস অ্যাওয়ে, আমরা আমাদের অন্তরকে দিয়েছি, আমরা নিজেরাই নিজেদেরকে দিয়েছি এ সর্ডিড বোন। এখানে সর্ডিড মানে হচ্ছে মিন, ছোট, বেসলেস, মানে
বুন মানে হচ্ছে আশীর্বাদ। এখানে একটা হচ্ছে তোমার অক্সিমরনের এক্সাম্পল আছে, তোমরা দেখতে পারো। সর্ডিড মানে বলতে গেলে এক ধরনের অভিশাপ টাইপ, আর বুন মানে হচ্ছে আশীর্বাদ। তো দুটো কিন্তু অপোজিট, দুটো কিন্তু স্ট্রাইকিং ওয়ার্ড। তো এই যে কথাটা যখন তুমি দেখবে যে অক্সিমরনটা ঠিক বেসিক্যালি কি, অক্সিমরনটা হচ্ছে একটা দুটো ঠিক একটা দুটো যেন ঠিক দুটো শব্দ যেগুলো একে অপরের বিপরীত, এবং দেখবে যে এর মধ্যে কোনো কনজাংশন, কোনো অ্যান্ড, ইন, অন, বাট কিচ্ছু থাকবে না, দুটো শব্দ পরপর থাকবে। যেমন এখানে আছে সর্ডিড আর বুন, ওপরে কিন্তু লেট অ্যান্ড সুন, এই দুটো কিন্তু ওটা কিন্তু অক্সিমরনের কিন্তু এক্সাম্পল নয়। কেন এক্সাম্পল নয়? কারণ যে লেট অ্যান্ড সুনের মধ্যে অ্যান্ড আছে, কিন্তু সর্ডিড বুন এর মধ্যে কিছু নেই, তাই সর্ডিড বুনটা কিন্তু অক্সিমরন, ওটা কিন্তু অক্সিমরন নয়। ফাইন, বুঝতে পারলাম। তাহলে আমরা আমাদের হৃদয়ের জন্য, আমরা আমাদের আত্মার জন্য কি করেছি? এই যে বুন মানে কবি যে বলতে চাইছেন ইন্ডাস্ট্রিয়ালিজমটা ঠিক আছে একটা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ, কিন্তু এই আশীর্বাদটা আমাদের কাছে কী হয়ে দাঁড়িয়েছে? আশীর্বাদটা আমাদের কাছে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, দ্য সি দ্যাট বিয়ার্স হার বোজম টু দ্য মুন। এবার কবি বর্ণনা দিচ্ছে প্রকৃতির, যে প্রকৃতি কীভাবে নিজের তালে ঠিক আছে। প্রকৃতি কিন্তু ঠিক আছে, বলতে চাইছে যে মুন মানে সমুদ্র কী করেছে, তার যে বুকটা খোলা রেখেছে কার কাছে? মুনের কাছে। মানে চাঁদ এবং সমুদ্র কিন্তু প্রত্যেক দিন একে অপরকে দেখছে, মিলছে, ওরা ঠিক আছে। দ্য উইন্ড দ্যাট উইল বি হলিং অল দ্য আওয়ার্স। বাতাস সব সময় বয়ে চলেছে, আওয়াজ করে চলেছে। এখানে একটা ব্যাপার আছে, এখানে কবি বোঝাতে চাইছে যে চাঁদ এত সুন্দর করে সমুদ্রের দিকে দেখছে, সমুদ্র নিজেকে এত সুন্দর করে চাঁদের জন্য খোলা রেখেছে। আমাদের উচিত, মানুষ হিসেবে আমাদের উচিত, আমাদের যেটা প্রকৃতি, ওই যে বলেছে দ্যাট ইজ আওয়ার্স, আমাদের যে নিজের প্রকৃতিটা, সেখানে এই চাঁদ যেমন সমুদ্রকে এনজয় করছে, সমুদ্র যেমন চাঁদকে এনজয় করছে, তারপরে বাতাস যেমন সব সময় হলিং মানে ডেকে চলেছে, তেমনি আমাদের উচিত বাতাসের ডাকে সাড়া দিয়ে, চাঁদের জোছনায় সাড়া দিয়ে, সমুদ্রের যে নিস্তব্ধতা সেখানে সাড়া দিয়ে একটু প্রকৃতির কাছে ফিরে যাওয়া। অ্যান্ড আর আপ গ্যাদার্ড নাও লাইক স্লিপিং ফ্লাওয়ার্স। আর কি হয়েছে? মানে এবার ওরা একত্রিত জড়ো হয়েছে, গ্যাদার্ড হয়েছে। মানে ঠিক বলতে গেলে বোঝাতে চাইছে যে মানে ঠিক আমরা যেমন সারাদিন কাজকর্ম করার পরে যখন আমরা এক জায়গায় হই, আমরা তো অবশ্যই নিজেদের পরিবারের সাথে মিলিত হই, উই গেট টুগেদার হয়। তেমনি এখানে বলতে চাইছে যে সব কিছু কী হয়েছে? একত্রিত হয়েছে লাইক স্লিপিং ফ্লাওয়ার্স। আর রাতের বেলা কিছু কিছু ফুল নিজের পাপড়িগুলোকে গুছিয়ে নেয়, ঘুমায়। যেমন তোমরা দেখবে রাতের বেলা লাইট মেরে হঠাৎ করে কোনো গাছের পাতায় দেখলে পাতাগুলো নুইয়ে থাকে, তো আমরা যেটা নর্মাল ভাষায় বলি যে গাছ এখন ঘুমিয়ে আছে, ঠিক এরকম বলতে চাইছে ওরা রেস্ট করছে। ফর এভরিথিং উই আর আউট অফ টিউন। মানে বলতে চাইছে এই যে এটার জন্য গাছেরা, ফুলগুলো ঘুমন্ত অবস্থায় আছে, টাইপ অফ থিংস। ফর এভরিথিং উই আর আউট অফ টিউন। মানে টিউন মানে হচ্ছে সুর, তালমেল, হ্যাঁ না? আমরা কি করেছি? আমরা একদম আউট অফ টিউন হয়ে গেছি, আমরা কিন্তু সুর এবং তালমেলের আমরা বাইরে চলে গেছি, এটা কবি বোঝাতে চাইছে। তো কীভাবে বাইরে চলে গেছি? কবির কথা হলো যে যেহেতু কবি এখানে চাঁদের কথা বলেছে, সূর্যের কথা, সমুদ্রের কথা বলেছে, বাতাসের কথা বলেছে, কবির কথা হচ্ছে আমাদের সারা জীবনের সারাদিনের ব্যস্ততার মধ্যে আমরা কিছু পরিমাণ টাইম আমরা যদি প্রকৃতিকে দিই, কিন্তু এখানে কী হচ্ছে যে না, আমাদের কাছে সেইটুকু টাইমও নেই। মানে বার্টার সিস্টেম, বার্টার মানে বোঝো তো, মানে বদল প্রথা যেটাকে বলা হয়, মানে আলুর বদলে চাল, চালের বদলে তেল, তেলের বদলে ডাল। তো ঠিক এইভাবে কী হচ্ছে, আমরা কাজ করছি, কাজ না করতে গেলে আমরা পয়সা পাবো না। আর আমরা কি করি বর্তমান টাইমে, তুমি দেখবে যে 1 মিনিট মানুষ সময় নষ্ট করে না। আজ থেকে 20 বছর বা 10 বছর বা 10 বছর আগে বাচ্চাদেরকে বলা হতো যে মানে খেলতে যা, বা তারও আগে হয়তো বলা হতো খেলাধুলা করো। কিন্তু এখন কি হচ্ছে যে এই পড়াশোনা করো, এই পড়তে বসো, এই এটা করো, সেটা করো, এই ফালতু খেলাধুলা করে সময় নষ্ট করার কোনো টাইম নেই। এই যে জিনিসটা, এটাকে একরকম ম্যাটেরিয়ালিজম বলা হচ্ছে। আজ ওই যে বাচ্চাটাকে অ্যাডভাইস করা হচ্ছে যে এই চলো খেলাধুলা করতে হবে না, খেলাধুলা করে সময় নষ্ট করে কোনো লাভ, পড়াশোনার পিছনে ফোকাস দেবো কেন? এর মাধ্যমে কিন্তু তার প্যারেন্টস চাই যে আমার বাচ্চারা বড় হয়ে ভালো একটা চাকরি পাবে, ভালো একটা কাজ করবে। এটাও হচ্ছে এক ধরনের ম্যাটেরিয়ালিজম। কবি এটাকে কিন্তু একদম খুব জোরে করে কিন্তু একবারে হিট করার চেষ্টা করেছেন এই কবিতার মাধ্যমে দিয়ে। এটাই বলতে চেয়েছি যে আমরা একদম আউট অফ টিউন হয়ে গেছি, আমরা তালমেল হারিয়ে ফেলেছি। ইট মুভস আস নট, ইটস মেক্স আস লাইক কাইন্ড অফ নো প্রবলেম। এটা তো আমাদের কোনো মুভস আস নট, মানে আমাদের কোনো সেন্সিটিভ ফিলিংসই তৈরি করে না জিনিসটা। এই যে আমরা যে আউট অফ টিউন হয়ে গেছি, আমাদের কাছে কোনো প্রবলেমের ব্যাপার না। গ্রেট গড, এটা হচ্ছে তোমার কাইন্ড অফ অ্যালিটারেশন। নো সরি অ্যালিটারেশন নয়, বলতে গেলে অ্যাপোস্ট্রফি বলা যেতে পারে। অ্যালিটারেশন নয়, অ্যাপোস্ট্রফি মানে কি জানো তো? কোনো একটা জিনিসকে, কোনো একটা ইনঅ্যানিমেট বা অ্যানিমেট জিনিসকে কাইন্ড অফ একটা সম্বোধন করা বলা যেতে পারে। যেমন গ্রেট গড, এই যে ওয়েস্ট উইন্ড দেখেছি না, ও গ্রেট ওয়েস্ট উইন্ড, হ্যাঁ না? তারপরে স্কাইলারকে যদি আমরা দেখি, যে কি একটা লাইনটা ছিল যেন, হেইল দি ও বিলিথ স্পিড, কিছু একটা এরকম।
কোনো একটা ইনঅ্যানিমেট বা অ্যানিমেট অবজেক্টকে এই যে একটা সম্বোধন করা। তো এখানে বলছে গ্রেট গড। এবার কিন্তু কবি কিন্তু মানে শেষ, মানুষের কাছে তার ভরসা শেষ, এবার ভগবান আসা চেয়েছে যে ভগবান এবার তুমি কিছু করতে পারো। আই উড রাদার বি এ পাগান। চলো, এই পৃথিবীতে মানুষের দ্বারা কিচ্ছু হবে না, কেউ কিছু করবে না, তো আমি নিজেই তা আমি যদি আমি একটা পাগান হতাম। পাগান মানে কি? পাগান হচ্ছে একটা বেসিক্যালি ধর্মের নাম। যারা প্যান্থেইস্ট করা হচ্ছে এরা সব জায়গায় ভগবানকে দেখে। এরা কি করে, সব জায়গায় ভগবানকে কিন্তু দেখে। যেমন তুমি যদি হিন্দু ধর্মের কথাটা নাও, এটাকে বলা হয় পলিথেইস্ট মানে কি, এরা বহুশ্বরবাদে বিশ্বাসী। তুমি যদি মুসলিমদের কথা নাও, এরা হচ্ছে মনোথেইস্ট, মানে এরা এক ঈশ্বরবাদে বিশ্বাসী। মানে যারা মুসলিম তারা কিন্তু সব জায়গায় কিন্তু ভগবানকে দেখে না। কিন্তু মুসলিম যারা হিন্দু, এরা কিন্তু সমস্ত, এরা বলে যে ভগবান সব জায়গায় বিরাজ করে, গোবিন্দ সব জায়গায় বিরাজ করে। তার মানে এরাও কাইন্ড অফ ঠিক এই যে পাগান যারা, এরা কিন্তু ছিল প্যান্থেইস্ট। এরা সব জায়গায় ভগবানকে দেখতো, জলে, স্থলে। এরা অ্যাকচুয়ালি গ্রিক মাইথোলজি তুমি দেখবে, গ্রিকদের জলেরও দেবতা আছে, সূর্যের দেবতা আছে, চাঁদের দেবতা আছে, নেপচুনের দেবতা আছে, সব কিছুর দেবতা আছে, বাতাসের দেবতা আছে, সব কিছুর দেবতা আছে। তো এই যে বলছে পাগান আমি হতে চাই, সাকল্ড ইন এ ক্রিড আউটরন, না পাগান সাকল্ড। এবার বলছে সাকল মানে বেসিক্যালি এই যে একটা বাচ্চা যখন মায়ের দুধ চুষে সেটাকে বলা হয় সাকল করা, ঠিক আছে? তো সাকল মানে এখানে বেসিক্যালি নার্চার্ড, নরিশড। মানে কবি বলতে চাইছে যে আমি যদি বাগান হতাম, যদি আমি ওদের আইডিয়ায় বেড়ে উঠতাম, আমি যদি ওদের চিন্তাধারায় বেড়ে উঠতাম, ইন এ ক্রিড মানে একটা রিলিজিয়ান, যেটা আউটরন, যেটা কী হয়েছে, ওল্ড এজ হয়ে গেছে, পুরানো হয়ে গেছে, মানুষ এটাকে আর মনে রাখে না। কবি বলতে চাইছে ওই যদি আমি ওই পুরাতন বাগান ধর্মরাতে যদি আমি বেড়ে উঠতাম, তাহলে আমি প্রকৃতিকে কী করতে পারতাম, মানে যেহেতু আমার তখন কবি বলছে আমার মধ্যে একটা বিলিফ আসতো, সব জায়গায় ঈশ্বর আছে, তখন আমি প্রকৃতিকে ঈশ্বর মনে করে সব জায়গায় পূজা করতাম, ভালো লাগতো। সো মাইট আই স্ট্যান্ডিং অন দ্য প্লেজেন্টলি। আর তখন আমি কী করতাম, এই যে লি মানে আছে একটা ওপেন উইডো, তৃণভূমি, আর এই তৃণভূমিতে আমি দাঁড়াতাম, আর দাঁড়িয়ে মানে আমি এখানে দাঁড়াতে পারতাম, আর তখন দাঁড়িয়ে আমি প্রকৃতির অনুভবটাকে আমি অনুভবটাকে, প্রকৃতির যে ফিলিংস, যে সেন্স, সেটাকে আমি কী করতাম, ফিলিংস করতাম। হ্যাভ গ্লিমসেস, এবার কী বলছে, দাঁড়িয়ে কী করতাম, হ্যাভ গ্লিমসেস দ্যাট উড মেক মি লেস ফরলোন মানে বেসিক্যালি হচ্ছে লেফট আউট বা অ্যালোন, ডিসোলেট বলা যেতে পারে। কবি বলতে চাইছে যে এই যে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে, তোমার এই যে ম্যাটেরিয়ালিজমের দুনিয়াতে মানুষ একদম কী হয়েছে, ছড়িয়ে ছিটিয়ে শেষ হয়ে গেছে, একাকার হয়ে গেছে, মানে আইসোলেট হয়ে গেছে মানুষ, একা নিজের, ঠিক আছে? এই যে বলে না আপনা কাম বান্তা ভাড়বে যায় জানতা, এই যে একটা সিস্টেমটা, ঠিক কবি একদম বলতে চাইছে মানুষ এরকম হয়ে গেছে, কেউ কারোর জন্য না, এরকম বলতে চাইছে। তো এখানে কী বলতে চাইছে, কবি বলতে চাইছে যে হ্যাভ গ্লিমসেস দ্যাট উড মেক মি লেস ফরলোন। আর ওই প্লিজেন্টলিতে দাঁড়িয়ে আমি কিছু জিনিস দেখতে পেতাম, ওই খোলা তৃণভূমিতে দাঁড়িয়ে আমি কিছু জিনিস দেখতে পেতাম, যেটা আমাকে কী অনুভব করাতো, লেস ফরলোন মানে ডিসোলেট, মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা, একদম দূরে চলে যাওয়া, সবার থেকে আলাদা হয়ে যাওয়া। তো আমি লেস আলাদা হতো, মানে আমি একটু কম আলাদা হতাম। মানে কবি বলতে চাইছে আমার প্রকৃতির সাথে সম্পর্কটা একটু জোরালো থাকতো, এই দুনিয়ার যে এই যে পৃথিবীর যে বর্তমান মানুষ, এদের তুলনায় আমার সম্পর্কটা প্রকৃতির সাথে বেশি থাকতো। এবার কিন্তু কবি বলছে যে কিসের সাইট অফ প্রোটিয়াস রাইজিং ফ্রম দ্য সি, অর হার্ড ওল্ড ট্রিনটন ব্লো হিজ রেথেড হর্ন। এখানে প্রোটিয়াস হচ্ছে একটা দেবতা গ্রিক মিথোলজির, ঠিক আছে? তো প্রোটিয়াস কী করতো জানো তো, মানে প্রোটিয়াস হচ্ছে ব্যাপারটা তো মানে সমুদ্রে যেমন মানে ও মানে ঝড় তুলে দিতে পারতো কিছু একটা বলতে, বা শেপ চেঞ্জ করতে পারতো, উন্মত্ত একটা সমুদ্রকে সে কী করতে পারতো, থামিয়ে একদম শান্ত করে দিতে পারতো। যদি কোনোদিন তোমরা ওই মানে ক্রিশ্চিয়ানের যে যীশু খ্রিস্টের যে গল্পগুলো দেখায়, অনেক সময় আমি দেখেছি কোনো ইউটিউবে ভিডিওগুলোতে, যে সমুদ্র একদম উত্তাল হয়ে গেছে, আর জিসাস ক্রাইস্ট টাচ করলেও সমুদ্রটা ঠান্ডা হয়ে গেল। ঠিক ওইরকমই বলতে চাইছে যে প্রোটিয়াস কী করে, রাইজিং ফ্রম দ্য সি, মানে প্রোটিয়াস একদম সমুদ্রতে, উত্তাল সমুদ্রকে ঠান্ডা করে দিতে পারে। তো কবি এখানে বলতে চাইছে এই যে আমরা ম্যাটেরিয়ালিজমের দুনিয়াতে উন্মত্ত হয়েছি, আমাদের কোনো খেয়াল নেই, কিচ্ছু নেই, আমরা একদম সব কিছু প্রকৃতির কথা ভুলে গেছি। তো প্রোটিয়াস আসবে, একবার টাচ করে দেওয়ার সব মানুষ একদম ঠান্ডা হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, প্রকৃতির দিকে ফিরে আসবে, এটা খুব আশা করছে। আর কি করছে, অর হিয়ার ওল্ড ট্রিনটন ব্লো হিজ রেথেড হর্ন। আর ট্রিনটন বললাম আমি, ট্রাইটন হচ্ছে একটা তোমার গ্রিক মিথোলজি দেবতা, যার কাছে একটা শঙ্খ থাকবে। এবার শঙ্খটা হচ্ছে মানে ওর কাছে একটা রেথেড হর্ন মানে হচ্ছে একটা বাঁশি। রেথেড হর্ন মানে, রেথেড মানে কি, গোল্লা পাকন, স্পাইরাল বাইন্ডিং করেছো, স্পাইরাল বাইন্ডিং মানে যেমন মনে করো যে তুমি একটা খাতা নিয়ে গেলে, আমরা মনে করো তো আমরা ছোটোবেলায় যখন প্রজেক্ট করতাম তো ওই বাঁকা তারগুলো ঢুকিয়ে যে খাতাটা হতো, ওইটাকে বলা হয় স্পাইরাল বাইন্ডিং। ঠিক ওই রকমই ধরনের শঙ্খ দেখেছো, শঙ্খগুলোর উপরে অনেকগুলো একদম 8-10টা সিংয়ের মতো দাঁড়িয়ে থাকে। তো ট্রিনটনের মাথায় কিন্তু বড় সিং আছে। তো তার যে হাতে যে একটা রেথেড হর্ন, মানে কুঞ্চিত যে হর্ন, অর্থাৎ শঙ্খের কথা বলা হয়েছে, ঠিক আছে, কঞ্চের কথা বলা হয়েছে। তো ওই কঞ্চটা তিনি বাজাবেন।
বাজাতেন, ট্রিনটন বাজাতেন। আর তার এবার তো কবি আমি লেখক বলছি, সরি, কবি এই ট্রিনটনের সাহারা নিলেন কেন? কবি ট্রিনটনের সাহারার মাধ্যমে যা বোঝাতে চাইলেন যে ট্রিনটন এসে তার শঙ্খটাকে যখন একদম সুন্দর করে বাজাবে আর তার সেখান থেকে একটা বিউটিফুল সুর হবে কিন্তু, আর এই বিউটিফুল সুরটা মানুষকে কী করবে, এই যে ম্যাটেরিয়ালিস্টিক যে দুনিয়া, এই যে পার্থিব যে পৃথিবীর যে আকর্ষণ, এই পৃথিবীর আকর্ষণ থেকে টেনে খিঁচে পৃথিবী মানুষকে কী করবে, একদম প্রকৃতিমুখী করে দেবে, আর মানুষ তখন প্রকৃতিকে কী করবে, ভালোবাসতে লাগবে। কথাটা বুঝতে পারলাম? তো এই যে হচ্ছে পুরো গল্পটার যে আমাদের একদম কী হচ্ছে মানে বিষয়বস্তুটা, তো আশা করছি বুঝতে পারলাম। হ্যাঁ, এবার দেখো যে এই যে কবিতাটাতে মানে যে রাইম স্কিম, যদি কারো রাইম স্কিমের মানে স্কিম বার করতে সমস্যা হয়, যে রাইম স্কিমটাকে তো আমি একটু ভালো করে বুঝিয়ে বলছি। দেখো, সুন, এটাকে আমি এ ধরে নিলাম, মানে প্রথম যেটা ছন্দ, রাইম স্কিম মানে একদম শেষের যে শব্দটা তার সাথে কোনটা মিলে আছে, তো SOON সুন, ঠিক আছে, তো আমি এটাকে এ ধরে নিলাম। পাওয়ার্স, তো সুন থেকে পাওয়ার্সটা আলাদা, আমি এটাকে বি ধরে নিলাম। এবার পাওয়ার্স আর আওয়ার্স কিন্তু একই রকম, তো আমি এটাকে বি ধরে নিলাম, তাহলে পাওয়ার্সটাও বি আর আওয়ার্সটাও বি। আর বুন কিন্তু আওয়ার্স থেকে আলাদা, যদি বুনটা আওয়ার্সের মতো হতো তাহলে কিন্তু বুনটা হয়ে যেত বি, অথবা যদি বুন আওয়ার্স এবং সুন আর পাওয়ার্স থেকে আলাদা হতো তাহলে কিন্তু হতো সি। বুঝতে পারলাম তো ব্যাপারটা? তাহলে সুন হচ্ছে এ, পাওয়ার্স আর আওয়ার্স হচ্ছে বি, আর বুন হচ্ছে এ, তাহলে ABBA। ঠিক নিচে দেখো বুন আর সুন আর মুন মিলে যাচ্ছে, তাহলে এ, তাহলে ABBA, এ আওয়ার্স আর পাওয়ার্স, তাহলে ABBA। তাহলে প্রথম 4 লাইন ABBA, দ্বিতীয় 4 লাইন ABBA। এবার দেখো এই যে বি কথাটা, এই মানে এই যে ABBA। আচ্ছা, এবার দেখো যে 9 নম্বর লাইনটাতে কিন্তু বি আছে, ঠিক আছে? তো এবার 9 নম্বর লাইনটাতে যে বি আছে, তো এবার দেখো যে বিটা না টিউন না ফ্লাওয়ার্স না আওয়ার্স তেমন কারোর সাথে কিন্তু মিলছে না, মিলছে কি? আর নিচে দেখো বি এর পরে ওর্ন আছে, তো কারোর সাথে ওর্নের সাথে মিলছে না, তাহলে বিটা হয়ে গেল সি নম্বর হয়ে গেল। এবার নিচে আছে ওর্ন, তো ওর্ন কি ওপরে কারোর সাথে মিলেছে? দেখো তো সুন, পাওয়ার, আওয়ার্স, বুন কারোর সাথে মিলেনি, তো যেহেতু মিলেনি এটা আরেকটা আলাদা হয়ে গেল, তাহলে সি, এটা হয়ে গেল ডি, আর এটা হয়ে গেল বি আর ডি, এই বি আর লি, এটা হয়ে গেল সি। কথা বুঝতে পারলাম? তাহলে CDC, ঠিক, CDC। এবার দেখো ফরলর্ন কারোর সাথে মিলছে? কারোর সাথে মিলছে না, তাহলে কী হয়ে যাবে? CDCE হয়ে গেল ই। আর এই যে তোমার ওই লিটা আছে, তো লিটা কি ছিল? লিটা ছিল সি, তাহলে ECE। কথা বুঝতে পারলাম? ECE, তাহলে ABBA CDC আর ECE, এটা হচ্ছে রাইম স্কিম। কি কথা বুঝতে পারলাম? এবার মিটার, এটা হচ্ছে আয়ামিক পেন্টামিটার। পেন্টা মানে হচ্ছে 5, মিটার মানে হচ্ছে 2টা ফুটে 1টা মিটার। খুব সংক্ষেপে বলেছি, 2টা ফুটে 1টা মিটার। তো 1টা মিটার তো 2টা ফুট। তো এবার মনোমিটার, 4টা ফুট হলে ডায়ামিটার, 6টা ফুট হলে কী গো? ট্রাইমিটার, 8টা হলে টেট্রামিটার, 10টা হলে পেন্টামিটার। তার মানে এই কবিতার একটা লাইনে কী আছে? 10টা করে ফুট আছে, 8টা বা 10টা করে ফুট আছে। তো আয়াম্বিক পেন্টামিটার এর হচ্ছে কী বলে এটাকে, রাইম স্কিম বা বলতে পারো তুমি আর কি, ঠিক আছে? আর এইটুকুটা হচ্ছে ব্যাপার। যাই হোক, ভিডিওটা অনেক বড় হচ্ছে, তো ঠিক আছে, যদি ভালো লাগে তো শেয়ার করবা, কমেন্ট করবা, আর সাবস্ক্রাইব করবা, লাইক করবা। থ্যাংক ইউ।